আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের প্রবলেম সলভিংয়ের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আশা করি আগে তোমরা 4টা ক্লাস করে আসছো। তো চলো আমাদের আজকে নতুন ক্লাসে শুরু করা যাক। আমাদের এই ক্লাস শুরু করার আগে তোমাদের গ্রাফ সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকা উচিত, ঠিক আছে? এই ক্লাসে আমরা মূলত গ্রাফ রিলেটেড কিছু বেশ কয়েকটা অঙ্ক করব, বেশ কয়েকটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। সাধারণত আমরা যে গ্রাফগুলো দেখব বেশিরভাগই হচ্ছে সময়ের সাথে সাথে বেগের গ্রাফের সম্পর্কগুলো আমরা এখানে বেশিরভাগ দেখব। তো সময়ের সাথে বেগের আমরা একটা সম্পর্ক দেখছিলাম, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, ঠিক আছে? এস ইজ ইকুয়াল টু ভিটি, যদিও আমরা সে অসমতরণে চলা অথবা সমবেগে চলা ছাড়া আমরা কখনো ইউজ করিনি। এই ফর্মুলাটা আমাদের গ্রাফের ক্ষেত্রে অনেক কাজে দিবে, ঠিক আছে? এস ইজ ইকুয়াল টু ভিটি। তো এস ইজ ইকুয়াল টু ভিটি বলতে আসলে কী বোঝাইতেছে? এস ইজ ইকুয়াল টু ভিটি যদি আমরা গ্রাফে ইমপ্লিমেন্ট করতে যাই, এই জিনিসটা যদি আমরা গ্রাফে বসাই, তাহলে আমরা দেখব যে আসলে সময় এবং বেগের ক্ষেত্রে, সময় এবং বেগের গ্রাফের ক্ষেত্রে গ্রাফের অন্তর্ভুক্ত যে এরিয়াগুলো আছে, ঠিক আছে, এই এরিয়াগুলো যদি আমরা বের করি, ওইটার যে ভ্যালু, এই এরিয়াগুলোর যে ভ্যালু এবং আমাদের যে সরণের ভ্যালু, দুইটা সেম। আমাদের যদি সময় এবং বেগের গ্রাফ থেকে সরণ বের করতে হয়, তাহলে আমরা ফর্মুলা দিয়েও বের করতে পারি এবং আমাদের যে গ্রাফটা আছে সেটার এরিয়া দিয়েও আমরা বের করতে পারি, ঠিক আছে? যেমন আমরা যদি পুরো এরিয়াটা চিন্তা করি, আমরা যদি চিন্তা করি যে এই গ্রাফ থেকে আমাদের এখানে যে এক্সিস্টিং গ্রাফটা আছে এটার যদি আমরা এরিয়াটা চিন্তা করি, আমরা এটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করতে পারি, ঠিক আছে? যেমন মনে করো আমরা প্রথমে এই সেগমেন্টটাতে ভাগ করতে পারি যে আমরা আসলে এই ত্রিভুজের এরিয়াটা বের করব, ঠিক আছে? এই ত্রিভুজের এরিয়া বের করব। তো আমরা ত্রিভুজের এরিয়ার সূত্র আমরা জানি, ত্রিভুজের এরিয়ার সূত্র হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, বেজ ইন্টু হাইট অথবা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? তো ত্রিভুজের ফর্মুলা আমরা জানি। দেন আমরা এই সেগমেন্টটাকে আরেকটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে মনে করো যে এই অংশটুকুকে ভাগ করতে পারি, যেটা কি, এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের ফর্মুলাও জানি, ট্র্যাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ইন্টু উচ্চতা, ঠিক আছে? দেন আমরা এখানে আরেকটা স্কোয়ার বা রেক্টেঙ্গেল পাইতে পারি, ঠিক আছে? এই যে এখানে আমরা একটা স্কোয়ার বা রেক্টেঙ্গেল পাইতে পারি। স্কোয়ার বা রেক্টেঙ্গেলের ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এবং সর্বশেষ আমরা এখানে আরেকটা ত্রিভুজ পাবো, ঠিক আছে? আমরা যদি সবগুলো জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের এরিয়া বের করতে পারি, দেন আমরা ওইখানকার যে আমাদের সরণটা চাইছে সেই সরণটাও আমরা বের করতে পারবো গ্রাফ থেকে। অর্থাৎ আমাদের গ্রাফটা যখন থাকবে যে বেগ বাই সময়, বেগ আর সময় সম্পর্কে যখন গ্রাফ থাকবে, তখন আমরা যদি সেখান থেকে সরণ বের করতে চাই, তাহলে আমাদের শুধুমাত্র এটার এরিয়াটা বের করলেই চলবে। এটার এরিয়াটা বের করলে আমরা এক্সাক্ট সরণটা পেয়ে যাব। দেখো আমাদের প্রথম কোয়েশ্চেনটাতে কী বলছে? আমাদের প্রথম কোয়েশ্চেনটাতে বলছে ও এক্স কত সময়, ঠিক আছে? আমাদের এই যে এটা এদিকে হচ্ছে সময়ের গ্রাফ, এদিকে হচ্ছে সময়ের গ্রাফ যেতেছে এবং ও এক্স ডিস্টেন্স, ও এক্সটা হচ্ছে এতটুকু, ঠিক আছে? ও এক্সটা হচ্ছে এতটুকু। বলছে ও এক্স সময়টুকু আসলে কত, এই ও এক্সের সময়টুকু কত, এটা আমাদের বের করতে বলছে। এবং আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিছে, সেটা হচ্ছে ওবি এর ঢাল 1.5, ঠিক আছে? ওবি যে রেখাটা আছে, ওবি এর ঢাল 1.5। আমরা ঢালের একটা সূত্র ছোটো সময় শিখছিলাম, ঠিক আছে? ঢাল হচ্ছে ডেল অফ ওয়াই বাই ডেল অফ এক্স। অর্থাৎ কি, আমাদের ওয়াইয়ের পরিবর্তন বাই এক্সের পরিবর্তন, অথবা আমরা এটাকে ওয়াই2 মাইনাস ওয়াই1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1ও বলতে পারি, ঠিক আছে? x2 মাইনাস x1, y2 মাইনাস y1, এভাবে বলতে পারি। এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের ভূমির সাপেক্ষে আমাদের যে উচ্চতার যে পরিবর্তনটা, ওইটা হচ্ছে আসলে ঢাল। সেটা আমাদের বলা হয়েছে যে আমাদের ওবি এর ঢালটা হচ্ছে আসলে 1.5। আমরা যদি ওবিটা চিন্তা করি, যে ওবি রেখাটা চিন্তা করি, ওবি রেখাটা চিন্তা করলে ওবি এর ঢাল হচ্ছে আমাদের কত, 1.5। 1.5 এখন দেখো আমাদের বলছে যে ও এক্সের দৈর্ঘ্যটা, ও এক্সের সময়টুকু বের করতে, অর্থাৎ ও এক্সের যে দৈর্ঘ্য ভ্যালুটা আছে সেটা যদি আমরা মেজার করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে ও এক্সের সময়টা কতটুকু, ঠিক আছে? তো ও এক্সটা আসলে এখানে বেজ হিসেবে কাজ করতেছে। আমাদের এদিকে আমরা জানি গ্রাফের ক্ষেত্রে এদিকে থাকে এক্স এবং এদিকে থাকে ওয়াই। আমাদের এখানে ও এক্সটা আসলে এক্সের কাজ করতেছে। তো ও এক্সের এখানে যদি আমি ইনিশিয়াল পয়েন্ট এটাকেও ধরতে পারি, এখানকার এটাকে যে কোনো একটা ইনিশিয়াল পয়েন্ট ধরতে পারি, তাহলে আমাদের যদি ও এক্সের চিন্তা করি, আমরা এটাকে ফাইনাল পয়েন্ট ধরলাম। আমাদের যেহেতু এই ডিস্টেন্সটুকু চিন্তা করতে হবে, আমাদের এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তো এইখানে এক্সের ভ্যালুটা কত, এখানে এক্সের ভ্যালুটা আমাদের বের করতে বলছি, যেটা আমরা জানি না, ঠিক আছে? ধরলাম এখানকার এক্সের ভ্যালুটা এক্স এবং তার ইনিশিয়াল পয়েন্টটা কোনটা, এই ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে এটা, যেখানে এক্সের ভ্যালুটা হচ্ছে 0। এখন এখানে ওয়াইয়ের ভ্যালুটা কত, দেখো ওয়াইয়ের ভ্যালুটা আমাদের এখানে দেওয়া আছে, ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 15 এবং ওয়াইয়ের ইনিশিয়াল ভ্যালুটাও কত ছিল, ওয়াইয়ের ইনিশিয়াল ভ্যালুটাও ছিল 0। এখান থেকে আমরা যদি মেজার করি, আমরা ইজিলি এক্সের ভ্যালুটা পেয়ে যাব, ঠিক আছে? এক্সের ভ্যালুটা হচ্ছে এখানে 10। অর্থাৎ ও এক্সের যে সময়টুকু আছে, ও এক্সটা আসলে ও এক্সের যে টোটাল সময়টা সেটা হচ্ছে আসলে 10 সেকেন্ড। চলো আমাদের নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চেনে কী বলছে দেখো, গাড়িটি বি বিন্দু থেকে, এই যে এটা হচ্ছে আমাদের বি বিন্দু, বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে, ই বিন্দুতে সরাসরি আসলে
তার ত্বরণের কীরূপ পরিবর্তন ঘটবে। ঠিক আছে, আমাদের এখানে দেখো বি বিন্দুতে আমাদের বেগ কত ছিল, বি বিন্দুতে আমাদের বেগ মেনশন করা আছে, আমাদের এখানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড দেওয়া ছিল আমাদের এখানকার বেগ। এবং আমাদের যখন ই বিন্দুতে আসবে, ই বিন্দুতে বেগটা আসলে কত, ই বিন্দুতে বেগটা আসলে 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে দেখো আমাদের এখানে যে ই বিন্দুতে আসছে এটা আস্তে 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 কমছে। প্রথমে এখানে কিছুক্ষণ মন্দন হয়েছে, দেন এখান থেকে আবার সেই সমবেগে চলছে, আবার এখানে কিছুক্ষণ মন্দন হয়েছে। ঠিক আছে, এখন আমাদের বলছে যে এটা যদি আমাদের ডিরেক্টলি হয়ে যেত, আমাদের এই ভ্যালুটা যদি আমাদের এখানে ডিরেক্টলি চলে আসতো, অর্থাৎ বি থেকে ডিরেক্টলি যদি আমি এখানে চলে আসতাম, তাহলে আমাদের ত্বরণের কীরকম পরিবর্তন হইতো। ঠিক আছে, আমরা যদি এখানে চিন্তা করি যে আমাদের এখানে এই এখন ত্বরণের কীরকম পরিবর্তন হয়েছে, আমাদের এইখানে প্রথমে একটা ত্বরণের পরিবর্তন হয়েছে কোন জায়গা থেকে, ও বি থেকে সিতে একটা ত্বরণের পরিবর্তন হয়েছে। ঠিক আছে, দেন এখানে আবার কিছুক্ষণ সমবেগে চলছে এবং এখানে আরেকটা ত্বরণের পরিবর্তন হয়েছে। এই ত্বরণের পরিবর্তনগুলো আমরা ইজিলি বের করতে পারবো। আমরা যদি এগুলো ঢাল বের করি সেখান থেকে আমরা একটা ত্বরণ পেয়ে যাবো। ঠিক আছে, আর আমরা যখন দেখবো যে বেগ বাড়তেছে তার মানে এখানে ত্বরণ আছে, বেগ যখন কমতেছে তখন এটার ত্বরণ নাই। বেগ যখন বাড়তেছে তখন আমরা বুঝবো যে এখানে ত্বরণের এক্সিস্টেন্স আছে। ঠিক আছে, বেগ যখন কমতেছে সেখানে ত্বরণ আছে, কিন্তু সেটা আসলে ত্বরণ না, সেটা হচ্ছে নেগেটিভ ত্বরণ বা মন্দন। ঠিক আছে, নেগেটিভ ত্বরণটাকে মন্দন বলা হয়। কিন্তু বেগ যখন সমান্তরাল, বেগ যখন ভূমির সমান্তরাল আছে, অর্থাৎ সেখানে কোনো ত্বরণ বা মন্দন নাই, আমাদের তখন কোনো ত্বরণ থাকবে না। যখন বেগ ভূমির সমান্তরালে আছে তখন এর সাথে কোনো ত্বরণ থাকবে না। আবার বেগ যখন কমতেছে তখন তার সাথে মন্দন আছে। তো এখানে আমরা দেখো আমাদের এখানে এই ফিগারটাতে প্রথমে ত্বরণ ছিল, তারপরে কিছুক্ষণ মন্দন, দেন আবার সে সমবেগে চলছে, আবার কিছুক্ষণ মন্দন। তো আমরা এখান থেকে মন্দনের ভ্যালুগুলো বের করতে পারি। মন্দনের ভ্যালুগুলো আমরা কীভাবে বের করবো, যে আচ্ছা ঠিক আছে, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। আমরা ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে জানি যে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে আমাদের যদি বি থেকে সিতে আমরা যদি বেগের পরিবর্তন চিন্তা করি, বি থেকে সিতে আমাদের বেগের পরিবর্তনটা কত ছিল, বি থেকে সিতে আমাদের শেষ বেগটা ছিল কত, শেষ বেগ ছিল আমাদের এখানে 15 এবং ইনিশিয়াল বেগ ছিল 30। ঠিক আছে, এবং আমাদের এখানে শেষ সময়টা কত ছিল, শেষ সময়টা ছিল 30 সেকেন্ড এবং ইনিশিয়াল সময়টা ছিল 20 সেকেন্ড। এখানে আমরা আসলে ত্বরণ পাবো না, যেহেতু আমরা এখানে নেগেটিভ ত্বরণ পাবো, মানে সেটা হচ্ছে আসলে মন্দন। তো আমরা এখানে আসলে নেগেটিভ ত্বরণ পাইছি, যেটাকে আমরা আসলে মন্দন বলতে পারি। আমরা যদি ডি থেকে ইয়ের কথা চিন্তা করি, ডিতে আমাদের ফাইনাল বেগ ছিল 0 এবং আদি বেগ ছিল কত, আদি বেগ ছিল হচ্ছে 15 এবং আমাদের ডিতে ফাইনাল টাইম ছিল 50 সেকেন্ড এবং আদি টাইম ছিল 40 সেকেন্ড। এখানে যদি আমরা ক্যালকুলেট করি, আমি এখানেও সেম ভ্যালুটাই পাবো, -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দুইটা জায়গাতেই 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ারের মন্দন হয়েছে। তো এখানে যদি আমাদের বি থেকে ই পর্যন্ত সরাসরি চলে আসতো, তখন আমাদের এখানে ভ্যালুটা কী হইতো, বি থেকে ইতে যদি আমরা একটা সোজা সাপটা লাইন চিন্তা করি যে আমাদের বি থেকে ইতে চলে আসবে, তখন আমাদের এখানে ভ্যালুগুলোর কী হবে, বি থেকে ইতে আসলে আমাদের শেষ বেগটা হবে 0। ঠিক আছে, শেষ বেগটা হবে 0 এবং আদি বেগটা হবে কত, আদি বেগটা হবে 30, শেষ সময়টুকু হবে 50 সেকেন্ড এবং আদি সময়টুকু কত হবে, আদি সময়টুকু হবে 20 সেকেন্ড। সেক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করব, আমাদের এই যে ভ্যালুটা পাবো হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এখানে যদি আমরা সরাসরি চলে আসতো, তাহলে আমাদের এখানে মন্দনটা হয়তো -1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, কিন্তু আগে দুই জায়গায় যে মন্দনটা হয়েছে সেখানে -1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে মন্দন হয়েছে এবং মাঝখানে একটা রাস্তা সিডিতে কোনো ত্বরণ মন্দন কিছুই ছিল না, তারা সেখানে সমবেগে চলাফেরা করছে। তো এই ক্যালকুলেশনটা করার পরে আমরা সেটাকে একটু বিশ্লেষণ করে নিচে লিখে দেব। আমরা যদি এরপরের ম্যাথটা দেখি, আমাদের এরপরের ম্যাথটা কী বলছে দেখো, তথ্য 2 এর আলোকে সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য তৈরি করো। ঠিক আছে, পার্থক্য নির্ণয় করো। তো গড় বেগটা আসলে কি, গড় বেগ আমরা জানি যে গড় বেগ হচ্ছে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হার। ঠিক আছে, সরণ বাই সময়। এবং গড় দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। ঠিক আছে, এবং দূরত্ব এবং সরণের পার্থক্য আমরা প্রথম ক্লাসেই করে আসছি, প্রথম ক্লাস থেকেই দেখে আসতেছি যে এই দুটার পার্থক্যটা কী। যারা প্রথম ক্লাস করো নাই তাদের জন্য একবার বলে দিই, দূরত্ব হচ্ছে সর্বমোট দৈর্ঘ্যটা এবং সরণ হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য। তাহলে আমরা যদি তথ্যচিত্র 2 এর কথা চিন্তা করি, এই যে আমাদের এটা হচ্ছে তথ্যচিত্র 2, তো আমাদের এখান থেকে আমাদের এখানকার দুইটা ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে দ্রুতি আর একটা হচ্ছে বেগ। আমরা যদি বেগের কথা চিন্তা করি, দেখো আমরা যদি বেগের কথা চিন্তা করি, আমাদের সরণ বের করতে হবে। সরণ কোন জায়গা থেকে কোন জায়গা, আমাদের সরণ বের করতে হবে এ পয়েন্ট থেকে ই পয়েন্ট পর্যন্ত আমাদের সরণ বের করতে হবে। এখন দেখো আমাদের এখানে বলছে যে এ থেকে ই পর্যন্ত হচ্ছে 3 কিলো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইজিলি সরণটা পেয়ে গেলাম, সেটা কত, 3 কিলোমিটার। এবং এখানে সময় কতক্ষণ লাগছে, সময় দেখো আমাদের এখানে বলছে যে এইখানে আমাদের প্রথমে লাগছে 3 মিনিট, দেন আমাদের এখানে লাগছে 4 মিনিট, দেন আবার এখানে লাগছে 5 মিনিট এবং সর্বশেষে আমাদের এখানে লাগছে আবার 3 মিনিট। আমরা যদি পুরার মেজারমেন্টটা কমপ্লিট করি, আমরা এখানে পাবো 3 কিলোমিটার, দেন নিচে পাবো হচ্ছে 15 মিনিট। আমাদের এখানে বেগটা হবে 0.2 কিলোমিটার পার মিনিট। দ্রুতিতে আমাদের দরকার সর্বমোট দূরত্বটা,
অর্থাৎ এ থেকে ই পথে যেতে আমাদের যে সর্বমোট দৈর্ঘ্যটা আমরা অতিক্রম করে আসছি সেই ভ্যালুটা আমাদের এখানে দরকার। তো সেই ভ্যালুটা কীভাবে বের করবো? আমরা প্রথমে গেছি এ থেকে বিতে, আমাদের এ থেকে বিতে আমাদের ডিস্টেন্সটা কত? আমাদের এখানে বলা হয়েছে এ থেকে বিতে 1 কিলোমিটার, ঠিক আছে? এ থেকে বিতে আমরা 1 কিলোমিটার অ্যাড করলাম। দেন বি থেকে আমরা গেছি সিতে, বি থেকে সিতেও আবার এখানে বলা হয়েছে যে বি থেকে সিতেও 1 কিলোমিটার। দেন সি থেকে ডিতে আমাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে 1 কিলোমিটার, এবং ডি থেকে ইতে সেটাও আমাদের বলা হয়েছে যে 1 কিলোমিটার। এবং আমাদের সর্বমোট সময়টা কত লাগছে? সর্বপ্রথমে লাগছে আমাদের এখানে 3 মিনিট, দেন 4 মিনিট, দেন 5 মিনিট, আবার 3 মিনিট, ঠিক আছে? 3, 4, 5 এবং আবার 3 মিনিট। 4 কিলোমিটার বাই 15 মিনিট, যেটার ভ্যালুটা আসবে 0.267 কিলোমিটার পার মিনিট, ঠিক আছে? তো এখানে আমাদের দুইটার ভ্যালু আমরা পেয়ে গেছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দ্রুতিটা বেশি। তো আমাদের পরের কোয়েশ্চেনটাতে দেখো কী বলছে, আমাদের বলছে এখানে বেগ ও সময়ের লেখচিত্র অঙ্কন করতে। বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে, কিন্তু আমাদের এখানে যতগুলো ডাটা দেওয়া আছে এটা হচ্ছে দূরত্ব এবং সময়ের ডাটা দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে যেহেতু দূরত্ব মেনশন করা হয়েছে, এটা আসলে দূরত্ব বা সরণ একই জিনিস মেনশন করা হয়েছে, তো এখানে ঘাবড়ানোর কিছু নাই। তো সর্বপ্রথম আমাদের এখান থেকে আমাদের বেগগুলো বের করতে হবে, ঠিক আছে? তো বেগগুলো যদি আমরা বের করি তাহলে দেখো প্রথম সিনারিওতে আমাদের বেগ কত হবে? আমাদের এখানে বেগটা হবে 0 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সিনারিওতে আমাদের বেগ কত হবে? দেখো আমাদের আদি বেগ ছিল 0 এবং শেষ আদি দূরত্ব ছিল 0, শেষ দূরত্ব হচ্ছে 6, অর্থাৎ আমাদের দূরত্বের যে ব্যবধান সেটা হচ্ছে 6 এবং আমাদের সময়ের ব্যবধানটা হচ্ছে 2, অর্থাৎ আমাদের এখানে 3 মিটার পার সেকেন্ড। আমাদের পরবর্তী বেগটা পেলাম 3 মিটার পার সেকেন্ড। এবং এরপরটা যদি দেখি আমাদের দূরত্বের ডিফারেন্স কত? আমাদের আদি দূরত্ব ছিল 6 এবং শেষ দূরত্ব 24, অর্থাৎ আমাদের দূরত্বের ডিফারেন্স হচ্ছে 24/6। এবং সময়ের ডিফারেন্স কত? আমাদের আদি দূরত্ব ছিল 2 এবং শেষ দূরত্ব 4, অর্থাৎ সময়ের ডিফারেন্স হচ্ছে 4/4 - 2 অর্থাৎ 2, ঠিক আছে? তো এখানে আমরা পাবো 18/2 অর্থাৎ 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এইখানে আমরা পাবো 9 মিটার পার সেকেন্ড। এরপরটা যদি আমরা চিন্তা করি, এরপরটা আমরা পাবো কত? 54 - 24 এবং 6 - 4, এখানে আমরা পাবো 30/2 অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। এখানে আমরা পাইলাম 15 মিটার পার সেকেন্ড। এরপরটাতে আমরা পাবো 96 - 54 ডিভাইডেড বাই 8 - 6 44 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 22 মিটার পার সেকেন্ড। এরপরটাতে আমরা পাবো 150 - 96 ডিভাইডেড বাই 10 - 8 54 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 27 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা এখানকার বেগ এবং সময়ের গ্রাফটা চিন্তা করি, আমরা একদিকে রাখবো হচ্ছে আমাদের সময়কে এবং আরেক দিকে রাখবো আমাদের বেগকে। এখানে আমাদের সময় যখন 0 সেকেন্ড, দুইটাই 0 থেকে শুরু হয়েছে। আমাদের সময় যখন 0 সেকেন্ড তখন আমাদের বেগও ছিল 0 মিটার পার সেকেন্ড। সময় যখন আমার 2 সেকেন্ড, অর্থাৎ এখানে যদি আমি এগুলোকে 2 চিন্তা করি, সময় যখন আমার 2 তখন আমার বেগ চলে গেছে 3-এ, ঠিক আছে? অর্থাৎ আমার বেগ চলে আসছে এই জায়গাতে, আমার এখানে একটা ডট পড়ব। এরপর সময় যখন আমার 4, সময় যখন এখানে 4 তখন আমার বেগ চলে গেছে কোথায়? বেগ চলে গেছে আমার 9, ঠিক আছে? তো আমার বেগ চলে গেছে 9। আমার সময় যখন এখানে 6, আমার বেগ চলে গেছে কোন জায়গায়? আমার বেগ চলে গেছে 15-তে, অলমোস্ট এইরকম একটা জায়গাতে। বেগগুলো আসলে এরকম একটা রেশিও মেনটেন করে বাড়তেছে, ঠিক আছে? সবগুলা মান যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে আমরা দেখতে পারবো যে বেগগুলো এইভাবে বাড়তেছে, ঠিক আছে? এই জিনিসটারই একটা প্রকৃতি বিশ্লেষণ করবো যে আমাদের বেগ সর্বদাই বৃদ্ধির দিকে যাচ্ছে। আমাদের এর পরের ম্যাথটা যদি আমরা দেখি, আমাদের বলছে যে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটি বেগ নির্ণয় করো। আচ্ছা, এখন আমাদের এখানে কোয়েশ্চেনটা কী করছে যে বি বিন্দু থেকে লক্ষ্য করে এ বিন্দু হতে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে ছোড়া হলো। এ বিন্দু হচ্ছে এটা, আমাদের বি বিন্দুকে লক্ষ্য করে এখান থেকে একটা টেনিস বল ছোড়া হয়েছে যেটা হচ্ছে স্থির অবস্থায় ছিল, অর্থাৎ আদি বেগ 0 মিটার পার সেকেন্ডে ছিল। এরপরে তা দেখে সি বিন্দু হতে একটি বালক দৌড়ে আসার চেষ্টা করলো। সি বিন্দু থেকে একটি বালক এদিকে দৌড়ে যাইতেছে, যার আদিবেগ ছিল কত? আদিবেগ ছিল 6 মিটার পার সেকেন্ড। ওই স্থানের অভিকর্ষীয় ত্বরণ, অর্থাৎ আমাদের নিচের দিকে যে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে বলা হয়েছে আমাদের বাতাসের বাধাটাকে বিবেচনায় আনা হয়নি, অর্থাৎ সেখানে বায়ুশূন্য অথবা ভ্যাকুয়াম একটা অবস্থা চিন্তা করা হয়েছে, যাতে আমাদের এখানে সকল আমাদের যে পরন্ত বস্তুর সূত্রগুলো সেগুলো ভালো সহজে অ্যাপ্লাই করা যায়। আমাদের বলছে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ নির্ণয় করো।
চিন্তা করো ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যদি এখানে আমাদের এখানকার যে সিনারিওতে যা যা ডাটা দেওয়া আছে তা চিন্তা করি, আমাদের বলা হয়েছে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড এবং গ্র্যাভিটেশন অথবা অ্যাক্সেলারেশন যেটা ইউজ করি সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যতগুলো দূরত্ব সে ক্রস করবে বা সরণ সে করবে সেটা হচ্ছে 60 মিটার, অর্থাৎ এ থেকে বিতে পড়ার জন্য তার যে এস বা এইচ সেটা হচ্ছে 60 মিটার। দেন আমাদের বলছে যে এখানে বলটির শেষ বেগটা কত হবে সেটা আমাদের বের করতে হবে, এবং এই চারটা জিনিসকে স্যাটিসফাই করে এমন ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। এখানে যদি আমরা সবগুলো ভ্যালু বসাই আমাদের ভিটা দরকার, অর্থাৎ আমাদের এখানে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে আমাদের কত 60, যেখান থেকে আমরা ভ্যালুটা পাবো 46 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের এখানকার চূড়ান্ত যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 46 মিটার পার সেকেন্ড। কখন? যখন আমার এ বিন্দু থেকে বি বিন্দুতে পতিত হবে বস্তুটা। নেক্সট ম্যাথের কথা যদি চিন্তা করি, বলছে সি বিন্দু থেকে সি বিন্দুতে অবস্থানরত বালকটি বলটি ধরতে পারবে কি না। অর্থাৎ বস্তুটি এখান থেকে পড়তে পড়তে বস্তুটি যেই সময় পড়বে তার আগে বা তার সেই সময়ে যদি আমাদের বালকটি এইখানে এসে পৌঁছাতে পারে, তার মানে বালকটি বলটি ধরতে পারবে। তো সর্বপ্রথম আমাদের বের করতে হবে যে এই বিন্দু থেকে বি বিন্দুতে পড়ন্ত বস্তুটির সময় কতক্ষণ লাগে। ঠিক আছে, তো এই বিন্দু থেকে বি বিন্দুর বস্তুর আমাদের এখানে অনেকগুলো ডাটা পাইছি, সেগুলো যদি আমরা লিখি, আমাদের আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, আমাদের গ্র্যাভিটেশন ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমাদের শেষ বেগ ছিল 46 মিটার পার সেকেন্ড, আমাদের দূরত্ব ক্রস করছে 60 মিটার। এখান থেকে আমাদের বের করতে হবে যে আমাদের এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে পরন্ত অবস্থায় সে কতটুকু সময় ব্যয় করছে। তো আমরা এই যদি এখানকার সবগুলো ভ্যালু আমরা যদি ইউজ করি, আমরা একটা ফর্মুলা পাইতে পারি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ GT স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু ইউ 0, তার মানে আমাদের এই পুরো ভ্যালুটাই 0 হয়ে যাবে। তার মানে এইচ ইজ ইকুয়াল টু হাফ GT স্কোয়ার। তো এইচ কত? এইচ হচ্ছে আমাদের 60, হাফ, জি হচ্ছে 9.8 এবং টির ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখান থেকে আমাদের টির যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 3.5 সেকেন্ড। ঠিক আছে, 3.5 সেকেন্ড। এবং আমরা যদি এখন যদি আমরা এখানে সি বিন্দুতে অবস্থানরত শিশু বাচ্চাটার কথা চিন্তা করি, সি বিন্দুতে অবস্থানরত বাচ্চাটা আদিবেগ 6 মিটার পার সেকেন্ড নিয়ে দৌড়াতে শুরু করে এবং সে ফুল টাইম সমবেগে দৌড়াইছে। ঠিক আছে, অর্থাৎ সমবেগে যখন দৌড়াইছে তা আমাদের ফর্মুলা কি জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি। আমরা এটাকে ইউর জায়গায় ভিও লিখতে পারি। ঠিক আছে, আমরা এটাকে ভি নামকরণ করতে পারি। তাহলে আমাদের এস কত? সে সর্বমোট 20 মিটার দূরত্ব অতিক্রম করবে এবং 6 মিটার পার সেকেন্ডে দৌড়ায়। টিটা কত? টি আমাদের বের করতে হবে। আমরা যদি এখান থেকে টি এর ভ্যালুটা দেখতে চাই, আমার টি এর ভ্যালু আসবে 20/6 অর্থাৎ 3.33 সেকেন্ড। ঠিক আছে, এখানে দেখো আমাদের 3.33 সেকেন্ডটা, যেটা আমাদের 3.5 থেকে অনেকটা ছোট। 3.33 আমাদের 3.5 থেকে অনেকটা ছোট। অর্থাৎ আমাদের এই বলটা উপর থেকে নিচে পড়ার আগেই, বলটা যতক্ষণ নিচে পড়বে তার আগেই বালকটি এখানে এসে দাঁড়ায় থাকবে। অর্থাৎ আমাদের বালকটা কি ধরতে পারবে, বালকটি বল ধরতে পারবে। এরপরের ম্যাথটায় দেখো আমাদের বলছে বস্তুটির প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দেখো বস্তুটির প্রথম 5 সেকেন্ড হচ্ছে এই জায়গাটুকুতে। ঠিক আছে, তা আমরা জানছিলাম যে বেগ এবং সময়ের যখন গ্রাফ দেওয়া থাকবে, আমাদের যদি দূরত্ব বের করতে বলে অর্থাৎ এস বের করতে বলে, আমরা যদি গ্রাফের এরিয়াটুক বের করি তাহলে আমরা আমাদের আনসার পাওয়া যাব। তো চলো আমরা এখানে দুইটা মেথডে আজকে আমরা করার চেষ্টা করব। প্রথমত এরিয়া বের করে দেন আমরা এখানে ফর্মুলা দিয়েও করার চেষ্টা করব। ঠিক আছে, এরিয়া বের করে দেখো আমাদের বলছে যে এই পর্যন্ত আমাদের টোটাল যে এরিয়াটা আছে সেটা কত। ফার্স্ট অফ অল আমাদের লাগবে এই ত্রিভুজের এরিয়াটা। ত্রিভুজের এরিয়ার ক্ষেত্রে আমরা কি জানি যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি হাফ, এটার ভূমির ডিস্টেন্স কত হবে? ভূমির ডিস্টেন্স হচ্ছে 2 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে, এখানে আমরা ত্রিভুজের ভ্যালুটা পাবো 5। এরপরে দেখো আমরা যদি এই চতুর্ভুজটার কথা চিন্তা করি, এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা চতুর্ভুজের ফর্মুলা হিসেবে কি জানি যে ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমিটা কত হবে চতুর্ভুজের? চিন্তা করো যে 5 - 2, চতুর্ভুজের ভূমি হবে 5 - 2 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 5। অর্থাৎ আমাদের এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 15। তাহলে সর্বমোট আমাদের এখানে যে টোটাল এরিয়াটা আছে সেটা হবে আমাদের 20। অর্থাৎ আমাদের এখানকার এরিয়া অনুযায়ী আমাদের অতিক্রান্ত দূরত্ব হওয়া উচিত 20। তাহলে চলো আমাদের এখানে এখন ফর্মুলা দিয়ে আমরা চিন্তা করি। তো ফর্মুলা দিয়ে চিন্তা করো, প্রথমে হচ্ছে আমাদের এই অংশটুকু যেহেতু তো বেগ বাড়তেছে, অর্থাৎ এই অংশটুকুতে ত্বরণ বিদ্যমান আছে। তো সর্বপ্রথম আমাদের এই অংশের ত্বরণটুকু বের করতে হবে। এই অংশ যদি আমরা ত্বরণটুকু বের করতে যাই, আমরা ত্বরণের ফর্মুলা হিসেবে জানি ত্বরণ হচ্ছে
এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তা আমাদের এখানে যদি আমরা 0 থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড পর্যন্ত আমরা ত্বরণ চিন্তা করি, সর্বশেষ বেগটা ছিল আসলে আমাদের 5 মিটার পার সেকেন্ড এবং আদি বেগটা ছিল 0 মিটার পার সেকেন্ড এবং সময় কনজিউম করছে 2 মিনিট, অর্থাৎ আমাদের যে এক্সেলারেশন সেটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি আমরা 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত প্রথমে এরিয়াটা বের করি, সেক্ষেত্রে আমাদের এরিয়াটা হবে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তো ইউ যেহেতু আমাদের 0, আমাদের এখানে ইনিশিয়াল যে বেগটা ছিল সেটা হচ্ছে 0, আমাদের ইউ সমান 0, ইউ সমান যেহেতু 0 আমাদের ইউটি সমানও 0 হয়ে যাবে। তার মানে আমার এস হবে এস সমান হাফ এ টি স্কোয়ার। তো আমাদের হাফ বসলো, এ সমান কত, এ সমান হচ্ছে 2.5 এবং আমাদের যে সময়টার ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড অর্থাৎ 2 স্কোয়ার। আমাদের এখানে ভ্যালুটা পাবো আমরা 5। দেন আমরা যদি পরবর্তী অংশটার কথা চিন্তা করি, পরবর্তী অংশতে সে সমবেগে চলমান আছে এবং বেগটা কত, আমাদের এখানের বেগটা কত আছে, বেগটা হচ্ছে 5। সমবেগে চলমান থাকলে দূরত্ব সমান হচ্ছে এস ইন্টু ভিটি। আমাদের এখানে সমবেগটা কত, বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং সময় কতক্ষণ, 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, অর্থাৎ 5 মাইনাস 2 সমান সমান হচ্ছে 5 ইন্টু 3 অর্থাৎ 15। এখন দেখো প্রথমে সে 5 মিটার ক্রস করছে এবং পরবর্তীতে 15 মিটার, তার মানে 5 যোগ 15 ইজ ইকুয়াল টু 20 মিটার সে সর্বমোট দূরত্ব ক্রস করছে, যেটা আমরা এরিয়া বের করেও পাইছিলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা দুইভাবেই আমাদের দূরত্ব বের করতে পারি, একটা হচ্ছে গ্রাফ থেকে এরিয়া বের করে এবং পরবর্তীটা হচ্ছে ফর্মুলা ইউজ করে আমরা দুইভাবেই সলভ করতে পারি। আমরা যদি এরপরের ম্যাথটা দেখি, পরের ম্যাথে বলছে উপরের গ্রাফ থেকে একটি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো গ্রাফের প্রতিটি অংশ ব্যাখ্যা করার জন্য। এখন দেখো আমাদের এখানে বলছে যে ত্বরণ এবং সময়ের একটি লেখচিত্র অঙ্কন করতে। সর্বপ্রথমে দেখো আমাদের এখানে ত্বরণটা আসলে কোন জায়গায় ত্বরণ আছে এবং কোন জায়গায় ত্বরণ নাই। আমরা যদি খালি দেখি এখানে গ্রাফ দেখলে আমরা বুঝতে পারবো যে প্রথম 0 থেকে 1-2 সেকেন্ড পর্যন্ত আমাদের এখানে ত্বরণ বিদ্যমান ছিল, কারণ কি আমাদের এখানে বেগটা বাড়তেছে, এবং পরবর্তীতে 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত কোনো ত্বরণ ছিল না, 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত আবার ত্বরণ ছিল, 6 থেকে 9 সেকেন্ড পর্যন্ত কোনো ত্বরণ ছিল না, আমাদের এখানে মন্দন ছিল, অর্থাৎ 6 থেকে 9 সেকেন্ড পর্যন্ত আমাদের এখানে ছিল মন্দন। আমাদের এইখানে প্রত্যেকটা সেগমেন্টে আমাদের এখানে ত্বরণ এবং মন্দনগুলো বের করতে হবে এবং সেই নিয়ে আমাদের এখানে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। তো সর্বপ্রথম যদি আমরা 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ বের করতে চাই, ত্বরণের ফর্মুলা আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। তো আমাদের এখানে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণটা কত হবে, 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমাদের ফাইনাল বেগ বা ভি হচ্ছে 5 এবং আদি বেগ হচ্ছে 0, ফাইনাল সময় হচ্ছে 2, আদি সময় হচ্ছে 0, অর্থাৎ আমাদের এখানে বেগ ত্বরণটা হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে যদি আমরা 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমাদের যদি ত্বরণের কথা চিন্তা করি, আমাদের আদি বেগও ছিল 5 এবং শেষ বেগও ছিল 5। আমরা এখানে বুঝতে পারছি যে 5 মাইনাস 5 উপরে 0 চলে আসবে, অর্থাৎ নিচে যেই ভ্যালুটাই আসুক আমাদের সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। নিচে আমাদের ফাইনাল পয়েন্টটা ছিল 5 এবং আদি পয়েন্টটা ছিল 2, অর্থাৎ উপরে যেহেতু 0, নিচে যাই থাকুক আমাদের এখানে ভ্যালুটা আসবে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমাদের এ বি থেকে এখানে কোনো প্রকার এক্সেলারেশন বা ত্বরণ নাই। এরপর যদি চিন্তা করি 5 থেকে 6 সেকেন্ড সময়ের যে টাইম ল্যাপসটা আছে, 5 থেকে 6 সেকেন্ড সময়ে আমাদের শেষ বেগটা ছিল হচ্ছে 7 এবং আদি বেগটা ছিল 5, শেষ সময়টা ছিল হচ্ছে 6, আদি সময়টা ছিল 5, আমাদের এই ভ্যালুটা আসবে হচ্ছে 2/1 অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের এইখানে বি থেকে সি অর্থাৎ 5 থেকে 6 সেকেন্ড টাইম ল্যাপসে আমাদের ত্বরণ ছিল কত, ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং সি থেকে ডিতে যদি দেখি, মানে হচ্ছে আমাদের 6 থেকে 9 টাইম লেসে যদি আমরা চিন্তা করি, এখানে আমাদের শেষ বেগটা ছিল হচ্ছে 0, আদি বেগটা ছিল কত, আদি বেগটা ছিল 7 এবং শেষ সময়টা ছিল হচ্ছে 9, আদি সময়টা ছিল 6। এখানে আমাদের ভ্যালু আসবে -7/3, যেটা আসলে ত্বরণ না, সেটা আসলে মন্দন হয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের সবগুলো ত্বরণ এবং মন্দনের ভ্যালু। এখন আমাদের এখানে বলা হয়েছে আমাদের এখানে একটা ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। এখন এটা মনে রাখবো যে ত্বরণ সময় লেখচিত্র এবং বেগ সময় লেখচিত্র কখনো একই রকম হয় না। আমরা যদি নেক্সট পেজটাতে যাই, আমাদের যেহেতু ত্বরণ সময় লেখচিত্র বলা হয়েছে, আমরা একটা লিনিয়ার ওয়েতে আমরা এখানে প্রথমে সময়টা রাখবো এবং এখানে হচ্ছে আমাদের ত্বরণেরটা রাখবো। ঠিক আছে, ত্বরণেরটা এবং সময়টা রাখবো। আমরা স্বভাবতই দেখে আসছি যে আমাদের যে বেগ সময় লেখচিত্রগুলো আছে, আমাদের যখন বেগ থাকে এবং সময় থাকে তখন সেগুলো হচ্ছে একটা কানেক্টেড ওয়েতে এইভাবে সামহাও কোনো একটাভাবে সেটা অগ্রসর হয়। কিন্তু আমাদের যে ত্বরণ সময় লেখচিত্রগুলো আছে, ত্বরণ আমাদের এখানে ব্লক হিসেবে থাকবে। যেখানে আমাদের ত্বরণ থাকবে মনে করি এরকম একটা ব্লক থাকবে, যেখানে থাকবে না সেখানে নীল, এবং যেখানে মনে করো নেগেটিভ ত্বরণ সেখানে এইভাবে নিচের দিকে ব্লক করা থাকবে।
ঠিক আছে। তো আমরা যদি এই ভ্যালুগুলো, আমরা কিছুক্ষণ আগে যে ভ্যালুগুলো পাইছি সেগুলো যদি আমরা দেখি, আমরা এখানে দেখবো যে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 2 সেকেন্ড টাইম ল্যাপসে আমাদের আড়াই ছিল ত্বরণটা 2.5। আমরা যদি এখানে 0 থেকে 2 সেকেন্ড ব্লক চিন্তা করি, এটা তো 0 0 স্টার্টিং, এবং এখান থেকে যদি আমরা মনে করো একটা আনুমানিক ধরি যে এটা হচ্ছে 0 থেকে 2 সেকেন্ড এবং এদিকে হচ্ছে এই হচ্ছে আমাদের 2.5 মিটার, তখন আমরা এখানে আমাদের ত্বরণটাকে এইভাবে মেনশন করে দিব। আচ্ছা, এইভাবে ব্লক করে আমাদের এখানে মেনশন করে দিব যে এটা হচ্ছে 2.5 এবং এখানে হচ্ছে 2 সেকেন্ড। এর পরবর্তী যখন দেখবা যে এরপর এটাতে কী আছে, দেখো 2 থেকে 5 সেকেন্ড পর্যন্ত কোনো প্রকার ত্বরণ নাই। তা আমরা যদি 2 থেকে 5 পর্যন্ত এখানে ধরি, মনে করো এখানে হচ্ছে আমাদের 5 সেকেন্ড টাইম ল্যাপস, এর মাঝখানে কোনো প্রকার ত্বরণ নেই, অর্থাৎ এখানে আমাদের কোনো প্রকার ব্লকস থাকবে না, এটা একটা লিনিয়ার লাইন থাকবে। আমরা যদি দেখি যে 5 থেকে 6 সেকেন্ড সময়ে, সেখানে হচ্ছে আমাদের ত্বরণ হচ্ছে 2, অর্থাৎ 5 থেকে 6 সেকেন্ড সময়ে, এখানে যদি 5 থেকে 6 সেকেন্ড চিন্তা করো, সেখানে আমাদের ত্বরণটা হবে 2, অর্থাৎ আনুমানিক আমরা এখানে একটা 2 একটা ব্লক এঁকে দিলাম। এরপরে যেটা বলছে 6 থেকে 9 সেকেন্ড সময়, সেটা হচ্ছে -7/3, অর্থাৎ এখানে আমাদের ভ্যালুটা আসবে 2.33 কাছাকাছি, 2.33 -2.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ভ্যালুটা যখন আমরা এখানে প্লেস করব, এটা অনেকটা মনে করো এখান থেকে 6 থেকে 9 সেকেন্ড টাইমলেস যদি আমরা এই পর্যন্ত চিন্তা করি, এখানে আনুমানিক একটা ভ্যালু আমরা এইখানে এইভাবে করে প্লেস করে দিতে পারি। ঠিক আছে, তো আমাদের গ্রাফটা মূলত এইভাবে আঁকা হবে। আমাদের সময় বা ত্বরণের যে গ্রাফগুলো আছে সবগুলো যে কোনো জায়গায় যদি গ্রাফ অঙ্কন করতে বলা হয় এইভাবে আঁকা হবে। এখানে আমি ভ্যালুগুলো আনুমানিক দিয়েছি, তোমরা যখন গ্রাফ আঁকবা তখন গ্রাফ পেজে সুন্দর মতো ভ্যালুগুলো অ্যাসাইন করে তারপরে এইভাবে গ্রাফগুলো আঁকবা। ঠিক আছে, এটা মাস্ট মনে রাখবে, আমাদের সময় বা বেগের যে গ্রাফগুলা এবং সময় বা ত্বরণের যে গ্রাফগুলো এটা একেবারে ভিন্ন। আমাদের সময় বা বেগের যদি গ্রাফ থাকতো সেটা কীরকম হতো, মনে করো এখানে থাকতো, দেন এইভাবে থাকতো, এরকম কানেক্টেড থাকতো এবং বুঝে যেত যে কখন উঠতেছে কখন নামতেছে। আর যখন সময় বা ত্বরণের বেগ গ্রাফ থাকে, তখন যেখানে ত্বরণ থাকবে সেটাকে আমরা এভাবে করে ব্লক করে মেনশন করে দিবে, যখন থাকবে না তখন সেটাকে একবারে নীল রাখবো, যদি নেগেটিভ থাকে আমরা নেগেটিভ দিকেও সেভাবে করে মেনশন করে দেবো। অর্থাৎ আমাদের সময় বা ত্বরণের যে গ্রাফগুলো আছে এটা এইভাবে করে লেখা হবে। আমরা ভূমিতে সবসময় সময়কে রাখবো এবং আমাদের যে ওয়াই এক্সিস আছে সেদিকে আমরা অন্য যে একটা আছে এখন বর্তমানে আছে ত্বরণ, আমরা ত্বরণকে রাখার চেষ্টা করব। আমাদের এরপরের প্রশ্নটা দেখো কি বলছে, রফিকের সংগ্রহিত উপাত্ত থেকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। এটা হচ্ছে আমাদের রফিকের সংগ্রহিত বেগ সময়ের একটি তথ্য এবং এর বেসিসে আমাদের এখন একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে একটা আনুমানিক ধারণা নিয়ে একটা লেখচিত্র অঙ্কন করতে চাই, আমাদের এদিকে থাকবে সময় এবং এদিকে থাকবে বেগ। এরপরে দেখো আমাদের বলছে কি যে 0 অবস্থায় আমার যখন 0 সেকেন্ড সময়, তখন আমাদের বেগও ছিল 0, অর্থাৎ স্টার্টিং 0 থেকে স্টার্ট হয়েছে। আমার গতিবেগ সময় যখন 10 সেকেন্ড, মনে করো এটা হচ্ছে আমাদের 10 সেকেন্ডের টাইম ল্যাপস, তখন আমার গতিবেগ চলে গেছে 20-এ। ধরো এটা হচ্ছে আমাদের 20, গতির ক্ষেত্রে আমরা একটু কমায় ধরলাম কারণ এখানে আমাদের গতি অনেক পর্যন্ত আগাইছে। এরপর আমার সময় যখন চলে গেছে 20-এ, ধরো এটা হচ্ছে 20, তখন আমার গতি চলে গেছে কোন জায়গায় 40, অর্থাৎ এটার ডাবল। সময় যখন আমার চলে গেছে 30-এ, তখন আমার গতি চলে গেছে 60-এ, অর্থাৎ এখান থেকে আরও 20 উপরে। এভাবে সময় যখন চলে গেছে আমার 40-এ, তখন আমার গতি চলে গেছে কোন জায়গায়, গতি চলে গেছে আমার 80-তে। সময় যখন এখানে আবার গেছে 50-এ, তখন আমার গতির দিকে চলে গেছে 100-তে। সময় যখন আমার গেছে 60-এ, তখন আমার গতি গেছে 120-এ। ঠিক আছে, তো এটা হচ্ছে এরকম একটা সিমেট্রিক্যাল তুমি একটা শেপ পাবা যদি তুমি একটা গ্রাফ আঁকো। তো এখানে কত ছিল, প্রথমে এখানে ছিল আমাদের 20, তারপর 40, তারপর 60, তারপর 80, তারপর 100, তারপর 120। এই ধরনের আমরা একটা গ্রাফ পাবো যদি আমরা এদিকে সময় এবং ওয়াই এক্সিসের দিকে বেগ রেখে একটা গ্রাফ অঙ্কন করি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লেখচিত্র। এখানে আমাদের ক নাম্বারের যে কোয়েশ্চেনটা ছিল আমাদের এতটুকুই করতে বলছে, আর কিছু করতে বলেনি। আমরা যদি পরের ম্যাথটাতে দেখি, আমাদের বলছে প্রাপ্ত লেখচিত্রটি যেটা আছে সেটা সুষম ত্বরণ নির্দেশ করে, এটা গাণিতিকভাবে আমাদের প্রুফ করতে বলছে। তো দেখো আমরা গ্রাফ দেখে বুঝতে পারবো যে এটা আসলেই সুষম ত্বরণ উপস্থাপন করতেছে, কারণ আমাদের এই যে লাইনটা এটা অনেক সিমেট্রিক্যাল। এই লাইনটা তুমি যখন প্রপার ভ্যালুর সাথে অ্যাসাইন করবা দেখবা যে এটা একবার একটা স্ট্রেট লাইন মেনশন করতেছে। ঠিক আছে, আমাদের এটা একবারে একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। অর্থাৎ যেহেতু স্ট্রেট লাইন থাকবে, যখন দেখবা যে কোনো বেগ বাই সময়ের গ্রাফে স্ট্রেট লাইন আসছে, তখন বলবো যে সেটা সমতরণে অগ্রসর হচ্ছে। তো এখন আমাদের বলছে যে এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে। তো ম্যাথমেটিক্যালি আমরা আসলে প্রত্যেকটা টাইম ল্যাপসে আমরা আমাদের ত্বরণটা দেখবো যে কত। ঠিক আছে, আমাদের এখানে যত টাইম ল্যাপসগুলো আছে 0 to 10, আমাদের এখানে যতগুলো টাইম ল্যাপস আছে 0 to 10, 10 to 20, 20 to 30, সব জায়গায় আমরা দেখবো যে আমাদের ত্বরণটা কত। ত্বরণের ফর্মুলাটা আমরা জানি, ত্বরণের ফর্মুলা হচ্ছে v - u/t। ঠিক আছে, তো আমরা যদি এখানে 0 to 10 টাইম ল্যাপস পর্যন্ত চিন্তা করি, ঠিক আছে, 0 to 10 যদি আমরা চিন্তা করি, তখন আমরা দেখো
আমাদের 0 to 10 যাওয়ার পরে আমাদের ফাইনাল বেগটা কত? ফাইনাল বেগটা হচ্ছে আমাদের 20 এবং আদি বেগটা ছিল 0। ফাইনাল সময়টা হচ্ছে 10, আদি সময় ছিল 10, 0। এখানে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যদি 10 থেকে 20 সেকেন্ডের টাইম ল্যাপস চিন্তা করি, আমাদের এখানে যে শেষ বেগটা ছিল, শেষ বেগটা কত দেখো? আমাদের শেষ বেগটা হচ্ছে 40, ঠিক আছে, 40। এবং আদি বেগটা কত? আদি বেগ দেখো এখানে আমাদের 10 থেকে 20 চিন্তা করতেছি, অর্থাৎ আদি বেগটা আমাদের কত থাকবে? আদি বেগটা থাকবে আমাদের এখানে 20 মাইনাস 20। এবং সময় কত? আদি শেষ সময় হচ্ছে 20 সেকেন্ড, আদি সময় হচ্ছে 10 সেকেন্ড। আমাদের এখানের ভ্যালুটাও যেটা আসবে এটাও আমাদের আগেরটার সেম, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যদি 20 থেকে 30 টাইম ল্যাপস পর্যন্ত চিন্তা করি, দেখো 20 থেকে 30 টাইম ল্যাপস যখন চিন্তা করতেছি, আমাদের শেষ বেগটা হচ্ছে 60, ঠিক আছে, শেষ বেগটা হচ্ছে 60 এবং আদি বেগটা হচ্ছে 40। কারণ কি? আমরা 20 থেকে 30 অর্থাৎ এতটুকু জায়গা নিয়ে আমরা কাজ করতেছি, তখন আমার আদি বেগ হয়ে যাবে 40। এবং আমাদের শেষ সময়টা হচ্ছে 30 সেকেন্ড, আদি সময়টা হচ্ছে 20 সেকেন্ড। আমাদের এখানেও যে ভ্যালুটা আসবে এটাও সেম, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এভাবে করে তুমি যতগুলা ভ্যালু বের করবা, তুমি সবগুলা ভ্যালুতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই পাবা। অর্থাৎ আমাদের ত্বরণের কোনো প্রকার চেঞ্জ হইতেছে না, আমাদের ত্বরণ সমতরণে আছে। এইভাবে সবগুলা ভ্যালু বের করে আমরা লিখে দেব যে আমাদের ত্বরণ সমতরণে আছে। এইভাবে সবগুলোর ভ্যালু বের করে আমরা লিখে দেবো যে লেখচিত্রটি আমাদের সমতরণ নির্দেশ করতেছে, ঠিক আছে। যেহেতু আমাদের ত্বরণের কোনো প্রকার চেঞ্জ নেই, সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটি সমতরণ নির্দেশ করতেছে। আশা করি ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।